আসসালামু আলাইকুম ভাইয়ারা। আজকে আমরা কভার করব স্টেটস অফ ম্যাটার কেমিস্ট্রি চ্যাপ্টার 2। এটা হচ্ছে বেসড অন ইংলিশ ভার্সনের যত নোট লাগবে, যত পরীক্ষা খাতায় যা যা লিখলে নাম্বার পাওয়া যাবে, এখানে আমরা সব কিছুই কভার করব। আমি আগেই এখানে টপিক নেমগুলো লিখে রাখছি যাতে আমার এখানে টাইম ওয়েস্ট না হয়। আমরা এইখানে টপিক নেম অনুযায়ী আমরা পড়াতে শুরু করব। তোমরা এখানে ভিডিও চাইলে পজ দিয়ে টপিক নেমগুলো তুলে রাখতে পারো। তাহলে চলো ভাইয়ারা আমরা শুরু করি। ফার্স্ট টপিক হইতেছে আমাদের থ্রি স্টেটস অফ ম্যাটারের মধ্যে সলিড, লিকুইড অ্যান্ড গ্যাসিয়াস তিনটা ফেজ আমরা পাবো বা স্টেট পাবো। স্টেট পাওয়ার সময় আমরা দেখে নিই এক্সাম্পলটা কি। আমাদের ফার্স্ট এক্সাম্পলটাই হচ্ছে আমাদের আইস। আইস হচ্ছে সলিড স্টেট হিসেবে আমরা কাউন্ট করতেছি, ওয়াটারকে আমরা লিকুইড স্টেট হিসেবে কাউন্ট করতেছি, আর ভ্যাপারকে আমরা গ্যাসেস স্টেট হিসেবে আমরা কাউন্ট করতেছি। এইখানে আইসের যে অ্যাটমসগুলো আছে সেই অ্যাটমসগুলো খুবই কম্প্যাক্ট অবস্থায় আছে। কম্প্যাক্ট অবস্থায় আছে মানে কি, আমাদের একটার সাথে একটা অ্যাটাচমেন্ট অনেক বেশি আছে। ইন্ট্রামলিকিউলার একটা মলিকিউল আরেকটা মলিকিউল খুবই প্রচণ্ডভাবে আকর্ষণ করতেছে। সেজন্য আমরা যদি এখানে প্রশ্ন করি এই তিনটে স্টেটের মধ্যে কার ইন্ট্রামলিকুলার অ্যাট্রাকশনটা হাই, অবশ্যই আমাদের অ্যান্সারটা হবে সলিডের ইন্ট্রামলিকুলার অ্যাট্রাকশনটা অনেক বেশি। তার মানে আমরা এখানে কি লিখবো, ইন্ট্রামলিকুলার অ্যাট্রাকশন কোনটার সবচেয়ে বেশি, হাইয়েস্ট হইতেছে আমাদের সলিডের, তারপরে লেস হইতেছে আমাদের লিকুইডের, লিস্ট হইতেছে আমাদের গ্যাসিয়াসের। আর আমি যদি একই প্রশ্ন করি যে এই তিনটে স্টেটের মধ্যে ইন্ট্রামলিকুলার মানে মলিকিউলগুলোর মধ্যে ডিস্টেন্স কার সবচেয়ে বেশি, তাহলে আমার অর্ডারটা হয়ে যাবে এরকম। আমাদের সবচেয়ে দেখো একই জায়গার মধ্যেই আমার কার সবচেয়ে বেশি মলিকিউল আছে, ভাই এর সবচেয়ে বেশি মলিকিউল আছে। তার মানে ডিস্টেন্সটা এখানে সবচেয়ে কম আছে। একটা মলিকুলার থেকে আরেকটা মলিকুলার ডিস্টেন্সটা সবচেয়ে লিস্ট এখানে। এখানে লেস, আবারও লেস মানে একটু বেশি ডিস্টেন্সটা থাকবে, তারপরে এটা অনেক বেশি ডিস্টেন্স থাকবে, হাইয়েস্ট। তারপর আমরা দেখবো ভাইয়া সলিড, লিকুইড আর গ্যাসিয়াস এই তিনটা ফেজের মধ্যে কার স্পেসিফিক শেপ আছে। আইসের কিন্তু আমরা স্পেসিফিক শেপ ভেড়া দেখতে পাই, কিন্তু ওয়াটারে কি আমরা স্পেসিফিক কোনো শেপ দেখতে পাই? যেই পাত্রে আমরা রাখতেছি না কেন, আমি যদি 1 লিটার পানি, আমি যদি মনে করো 1 লিটার বোতলে রাখলাম তাহলে বোতলের স্ট্রাকচার সে ফলো করবে। আমি যদি বেলুনে রাখলাম তাহলে সে একটা রাউন্ড সারফেস স্ট্রাকচার ফলো করবে। তার মানে শেপ অ্যান্ড ভলিউম ডিফারেন্ট, আর এটা স্পেসিফিক সলিডের বেলায়। আর আমাদের গ্যাসিয়াসের বেলায় শেপ নট মেনশনেবল, স্পেসিফিক না সোজা ভাষায়। তার মানে এটাই হইতেছে আমরা থ্রি স্টেটস অফ ম্যাটার যখন কম্পেয়ার করব তখন আমাদের অবশ্যই এই পয়েন্টগুলো থাকতেই হবে। পরীক্ষার মধ্যে এই কোশ্চেনটা আসতে পারে বি নাম্বার কোশ্চেনের জন্য। চলো তাহলে ভাইরা আমরা যদি এই পার্টটা শেষ করতে পারি, নেক্সট পার্টে চলে যাই। নেক্সট পার্ট হচ্ছে আমাদের ডিফিউশন অ্যান্ড ইফিউশন। ডিফিউশন অ্যান্ড ইফিউশন কাকে বলে ফার্স্টে আমাদের সেটা জানতে হবে। ডিফিউশন অ্যান্ড ইফিউশনের মধ্যে ফার্স্টে আমরা দেখব ডেফিনেশনটা আমরা লিখে রাখছি এখানে। ডিফিউশন ইজ দ্য মুভমেন্ট অফ মলিকিউলস ফ্রম হায়ার কনসেন্ট্রেশন এরিয়া টু এ রিজিয়ন অফ এ লোয়ার কনসেন্ট্রেশন এরিয়া। তার মানে এখানে মেইন পার্টটা কোথায়, এখানে যেটা জানতে হবে সেটা হচ্ছে মোস্ট নেসেসারি পয়েন্ট যেটা আছে আমাদের, হায়ার কনসেন্ট্রেশন এরিয়া থেকে লোয়ার কনসেন্ট্রেশন এরিয়ায় সে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের মেইন কি পয়েন্ট। এটা না লিখলে আমাদের হবেই না, মানে ডেফিনেশন লিখলে ডেফিনেশনটা ভুল হয়ে যাবে। তাই আমাদের জেনে রাখতে হবে যে এই পার্টের মধ্যে কোনগুলা কি পয়েন্ট হিসেবে আমরা কাউন্ট করতেছি। আর এখানে কি কোনো ফাইন হোল আছে? আচ্ছা, ফাইন হোলটা কি চলো আমরা দেখে নিই। ইফিউশনের আমরা ডেফিনেশনটার মধ্যে আমরা ফাইন হোলের একটা টপিক পাবো, সেখানে আমরা বুঝতে পারবো যে ফাইন হোল বলতে আমি অ্যাকচুয়ালি কি মিন করতেছি। Effusion is the process where air passes through a tiny hole from a pressure region to a lower pressure region, from a higher pressure region to lower pressure region। তার মানে হায়ার প্রেশার থেকে লোয়ার প্রেশারে যাবে, হায়ার প্রেশার টু লোয়ার প্রেশারে যাবে, লোয়ার প্রেশার রিজিয়নে যাবে, সাথে ফলো করবে কি এ টাইনি হোল, এ ফাইন অর টাইনি হোল, ফাইন পোর ও টাইনি হোল, এই দুইটার যে কোনো একটা ফলো করবে। তার মানে কি
আমার যেখান থেকে বের হবে রাস্তাটা হতে হবে অনেক ছোট, ঠিক আছে? সেই যদি রাস্তাটা ছোট না হয় আর হায়ার প্রেশার টু লোয়ার প্রেশার না হয় তাহলে আমাদের ইফিউশন হবে না। তার মানে ইফিউশনের কি ওয়ার্ডসগুলো কোথায় আমি তাহলে দেখে নিই। ফ্রম এ টাইনি হোল হায়ার প্রেশার রিজিয়ন টু লোয়ার প্রেশার রিজিয়ন, এই যে। তার মানে ভাই সেকেন্ড পার্টটা আমাদের কি টাইনি হোল বা ফাইন হোল কার মধ্যে থাকতে হবে? ডিফিউশনের মধ্যে থাকলে থাকুক, না থাকলে নাই, সেজন্য আমি এখানে ক্রস লিখছি। ইফিউশনের মধ্যে আমাদের অব্লিগেটরি মাস্ট থাকতেই হবে। আচ্ছা, তারপরে মোস্ট নেসেসারি পার্ট, এটা হচ্ছে হাই কনসেন্ট্রেশন এরিয়া থেকে লো কনসেন্ট্রেশন এরিয়ায় ফলো করবে, এটা হচ্ছে আমার মোস্ট নেসেসারি পার্ট। আচ্ছা, তারপরে এর ইফিউশনের মোস্ট নেসেসারি পার্ট কোনটা? হাই প্রেশার টু লো প্রেশার ফলো করবে। ডিরেকশনটা কোথায় হবে? আমরা যখন ডিফিউশন, চলো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখে নিই আমাদের ডিরেকশনটা কিসের উপর ডিপেন্ড করতেছে। আমরা যখন একটা বডি স্প্রে নিলাম, বডি স্প্রের উপর আমরা প্রেস করলাম, ফার্স্ট অফ অল কি হলো, আমাদের মলিকিউলগুলো স্ট্রেট কিছু দূর পর্যন্ত গেল। তার মানে এখানে কি ঘটনা করতেছে দেখো, একটা ফাইন হোল এখানে আছে, এই ফাইন হোল দিয়ে ছোট্ট একটা পোর্ট থাকে বা হোল থাকে বডি স্প্রের মধ্যে, সেই হোল দিয়ে গ্যাসিয়াস মলিকিউলগুলো ফার্স্টে কিছু পথ স্ট্রেট ভাবে যায়, তারপর সে স্ক্যাটার্ড ওয়েতে চলে যায়, এটা হচ্ছে স্ক্যাটার্ড মানে ছড়ায় পড়ে, ডিফারেন্ট ডিরেকশনে সে ছড়ায় পড়ে। তার মানে আমাদের রুমের এক কোনায় যদি মনে করো আমার একটা ফ্রেন্ড থাকলো, আমি হচ্ছে রুম স্প্রে করলাম, সে কিছুক্ষণ পর কিন্তু সেই রুম স্প্রেটার স্মেলটা ফিল করতে পারবে, কিন্তু ফ্যাক্ট হইতেছে যখন ফাইন পোর্ট দিয়ে বের হচ্ছে তখন কিন্তু স্ট্রেটভাবে যাচ্ছে। মানে আমি জিনিসটা এভাবেই বুঝিয়ে দিতে চাইতেছি, যখন ফাইন পোর্ট দিয়ে বের হচ্ছে তখন হাই প্রেশার টু লো প্রেশারের দিকে যাচ্ছে, আর পাতটা হচ্ছে আমার স্ট্রেট, যেটাকে আমরা বলতেছি ইফিউশন। ভাই ইফিউশন কেন বললেন আবার বুঝিয়ে দেন। ইফিউশন এই জন্য বলতেছি, একটা ফাইন পোর্ট দিয়ে বের হবে, হাই প্রেশার টু লো প্রেশার মেনটেন করবে, সেই জন্য আমরা এই পার্টটাকে বলতেছি ইফিউশন। তার মানে ইফিউশন এর জন্য আমার স্ট্রেট একটা পাথ মেনটেন করবে সে কিছু দূর পর্যন্ত। আর ডিফিউশনের জন্য যখন আমার বের হয়ে গেল গ্যাসটা, তখন সে চারিদিকে ছড়ায় পড়তেছে, তখন তার মধ্যে কনসেন্ট্রেশন অনেক বেশি থাকতেছে, আর সে যেই জায়গায় এয়ারের যেই জায়গায় পাস করতেছে সেই পাসিংয়ের জায়গাটায় আমার কনসেন্ট্রেশনটা অনেক লো থাকতেছে, তাই সেই কনসেন্ট্রেশন হাই টু লো এই যে মেনটেন করতেছে, সেজন্য আমরা বলতেছি স্ক্যাটারিং যে হইতেছে, চারিদিকে যে ছড়ায় পড়তেছে, এই পার্টটা হচ্ছে ডিফিউশন। এখন আমার পরীক্ষার মধ্যে আসতে পারে যে ভাইয়া আমি বডি স্প্রে, আমি হচ্ছে মেকানিক্যাল বডি স্প্রে হচ্ছে ক্লিক করলাম, প্রেস করলাম, তাহলে সেখানে ডিফিউশন আর ইফিউশন দুইটাই কি হয়? এটা পরীক্ষা যদি আসে তাহলে আমরা কি লিখবো? হ্যাঁ দুইটাই হয়। ফার্স্ট অফ অল সেখানে ইফিউশন হবে, তারপর সেখানে ডিফিউশন হবে। ইফিউশন কেন হবে? একটা ফাইন পোর্ট দিয়ে হাই প্রেশার টু লো প্রেশারে আমার গ্যাসিয়াস মলিকিউলগুলো বের হয়ে যাবে, তারপর কিছু দূর পর স্ট্রেট ওয়ে মেনটেন করার পর কিছু দূর যে সে ডিফারেন্ট ওয়ে মেনটেন করবে, নট নেসেসারি সে সামনে যেতে থাকবে তো সামনেই যেতে থাকবে, এরকম কিন্তু হয় না ভাইয়ারা, সে ডিফারেন্ট পথে ছড়ায় পড়বে। আর এই পড়াটাকে আমরা কি বলতেছি? স্প্রেডিং। আর এই স্প্রেডিং এর কোনো দিক নাই, কোন দিকে ছড়ায় পড়বে আমি জানি না কিন্তু ভাইয়া, সেই জন্য আমি এখানে লিখে রাখছি ডিফিউশন এর বেলায় স্কেলার ইউনিটটা, আর ইফিউশনের বেলায় যতটুকু স্ট্রেট যাইতেছে ততটুকুকে আমি কি বলবো ভাইয়ারা? আমি ভেক্টর, একটা স্পেসিফিক ডায়াগ্রাম মেনটেন করতেছে, সেজন্য আমি এটাকে বলতেছি স্ট্রেট পাথ মেনটেন করতেছে সে। চলো ভাইরা তাহলে তার পরের পার্টে আমরা চলে যাই। এক্সাম্পল লিখে রাখছি জ্যাকফ্রুট, কিন্তু আমি কিন্তু কোথাও কিছু লিখি নাই, এখানে আমি তোমাদের একটা এইচডাব্লিউ দিব যে জ্যাকফ্রুটের জন্য আমাদের কখন ডিফিউশন হবে আর কখন ইফিউশন হবে। ভাই জ্যাকফ্রুটের বেলা আবার কখন ডিফিউশন আর ইফিউশন হয়, এটা কেমন কথা? চলো দেখে নিই তাইলে। আমরা যদি জ্যাকফ্রুটটাকে এইভাবে কাটি, জ্যাকফ্রুটটা ধরো এইভাবে আছে, খুবই খারাপ জ্যাকফ্রুট হইলো, যাই হোক, এইটাকে আমরা ছোট্ট একটা ছিদ্র করে দিলাম এইখানটায়, আমি আবার রাখতেছি, এটা জ্যাকফ্রুটটা এরকম আছে, আমি এই পার্টটা খুব ছোট্ট একটা ছিদ্র করে দিলাম, তাহলে এখানে কি হবে বলো তো? এই ছোট একটা ছিদ্রের বেলায় ফার্স্টে হাই প্রেশার টু লো প্রেশারে যাবে থ্রু এ টাইনি হোল, যাওয়ার পর এইটুক পার্টকে আমরা বলবো ইফিউশন হইতেছে যখন গন্ধটা বের হবে, কিন্তু যখন গন্ধটা চারিদিকে ছড়ায় পড়বে তখন আমরা কি বলবো? স্প্রেডিং হইতেছে, স্পেসিফিক কোনো ডিরেকশন নাই, হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন আমার চলে যাচ্ছে, তাহলে সেই পার্টটাকে আমরা বলবো হচ্ছে ডিফিউশন। বুঝা গেছে ভাইয়ারা? কিন্তু ফ্যাক্ট হচ্ছে এই দেখো, এই জ্যাকফ্রুটের বেলায় ইফ উই ইট এ জ্যাকফ্রুট ফ্রম ইফ উই কাট এ জ্যাকফ্রুট ফ্রম ইটস মিডল পাথ ডাজ ইফিউশন অকার? যদি আমরা জ্যাকফ্রুটটাকে মাঝখান থেকে কেটে ফেলি তাহলে কি হবে?
দেখো দাঁড়াও, আমি জ্যাকফ্রুটটাকে একটু কাটি। এই যে, হ্যাঁ, জ্যাকফ্রুটটাকে আমি যদি এইভাবে কেটে ফেলি, তাহলে আমাদের কি হবে বলো তো? এখন কি আর টাইনি আমার হোল আছে? নাই ভাই। তার মানে ইফিউশনের কন্ডিশন কিন্তু ফিল আপ করতেছে না। সেখানে কিন্তু হাই প্রেশার টু লো প্রেশার হবে না। খুবই এক মানে সেখানে হাই কনসেন্ট্রেশন লো কনসেন্ট্রেশন এত বিকটভাবে, এত বাজেভাবে গন্ধটা ছড়ায় যাবে কাঁঠালের, যে তুমি তখনই বুঝে ফেলবা যে কেউ কাঁঠাল হয়তো মাঝখান থেকে ভেঙে ফেলছে। তার মানে আমি আমি বলতে চাইতেছি, যখন কাঁঠালটাকে মাঝখান থেকে ভেঙে ফেলা হচ্ছে বা কেটে ফেলা হচ্ছে, তখন হাই কনসেন্ট্রেশন টু লো কনসেন্ট্রেশনে যাচ্ছে। এখানে কোনো টাইনি বা ফাইন পোর নাই, যার কারণে এখানে ইফিউশন হচ্ছে না, এখানে ডিফিউশন হচ্ছে, কারণ কনসেন্ট্রেশনের ডিফারেন্সের কারণে। বুঝতে পারছি? তাই আমরা এখানে লিখে রাখছি কি, ইফ ইউ কাট এ জ্যাকফ্রুট ফ্রম ইটস মিডল পাওয়ার ডাজ ইফিউশন অকার। এক্সপ্লেনেশনটা তাহলে আমরা কি দিব? এখানে ভাই টাইনি পোরটা নাই, যার কারণে হাই প্রেশার টু লো প্রেশারও যাচ্ছে না, ইফিউশন হচ্ছে না। এখানে ডিফিউশন কেন হচ্ছে ভাইয়া? এখানে ডিফিউশন এই জন্যই হচ্ছে যে ভাইয়া এখানে হাই কনসেন্ট্রেশন টু লো কনসেন্ট্রেশন আমার এয়ার মলিকিউলসগুলো ছড়ায় পড়তেছে, স্প্রেডিং হচ্ছে। সেই কারণে আমি বলবো যে ডিফিউশনের আমার ডেফিনেশনটাকে ও পারফেক্টলি প্রুভ করতেছে, তাই ডিফিউশন হচ্ছে। সেজন্য আমি লিখে রাখছি ডাজ ডিফিউশন অকার। এখানে আমি অ্যান্সার লিখে রাখছি নো। এক্সপ্লেনেশন তো তোমাদের দিয়ে রাখলাম, আর SW দিতে চাইছিলাম, হিন্স দেওয়ার জন্য দরকার পড়লো না, আমি বলে দিলাম অ্যান্সারটা। চলো ভাইরা, তারপরের টপিকে আমরা চলে যাই। তারপরের টপিক হইতেছে ভাই আমাদের ডিফিউশন রেট। আচ্ছা, ডিফিউশন রেট মানে হচ্ছে কার স্প্রেডিং কত ফাস্ট হবে সেটা ইন্ডিকেট করে। আচ্ছা, ডিফিউশন রেটের জন্য আমাদের কতটুকু জানতে হবে, কি ফর্মুলা জানতে হবে, সেটা আমরা লিখে দিব। কিন্তু আগে বুঝতে হবে যে ভাই এই ডিফিউশন রেটের মিনিংটা কি। কনসেন্ট্রেশন, হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন ছড়ায় পড়তেছে, কিন্তু কে আগে স্প্রেডিংটা ঘটাই দিবে, কে আগে তাড়াতাড়ি পৌঁছাইতে পারবে জায়গায়। চলো আমরা তাহলে দেখি এখানে আমরা কি লিখে রাখছি। কখনো আসবে না হোয়াট ইজ ডিফিউশন রেট, তো বোঝার জন্য আমরা এখানে লিখে রাখছি হু হ্যাজ দ্য হায়ার মাস উইল মুভ স্লোলি। যার মাস বেশি হবে সে খুব স্লোলি স্প্রেড করবে। একটা ভারী গ্যাস নাও, সেটাকে প্রেস করো, ভারী একটা মনে করো বডি স্প্রে নিলা, তুমি সেটাকে প্রেস করলা, দেখবে যে অনেক আস্তে 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 করে ছড়া যাবে। রুম স্প্রে নাও, মলিকুলসগুলো কিন্তু অনেক হালকা হয়, সেটাকে প্রেস করো, দেখবে যে খুব ফাস্ট ছড়া যাচ্ছে। হ্যাঁ, রুমগুলো একটা ভালো একটা স্মেল দিচ্ছে। তাহলে সেজন্য আমি এখানে লিখছি ভাই HCl, আমি নিলাম এক জায়গায় HCl, আর এই পাশে নিলাম তোমাদের NH3। এখন আমি যেটা দেখবো যে ভাই আপনি বলছেন যে হায়ার মাসটা কীভাবে ডিটেক্ট করব? হায়ার মাসটা আমরা ডিটেক্ট করবো মলিকুলার মাস হিসেবে। আমরা যখন একটা কম্পাউন্ড নিলাম তখন তার মলিকুলার মাস কত আমরা সেটা বের করব। ভাই এখানে কীভাবে 36.5 আপনি মুখস্থ লিখে ফেলছেন। চলো ভাইরা দেখি, 1 প্লাস 35.5, 1 হচ্ছে ফর হাইড্রোজেন, 35.5 হইতেছে তোমার ক্লোরিন। ভাই এটা কোত্থেকে পাইছেন? আমরা যখন চ্যাপ্টার 4 পড়াবো পিরিয়ডিক টেবিল, তখন আমরা বলেই দিব যে ভাইয়া মলিকুলার মাসটা আসলে আমরা এভাবে কাউন্ট করছি। আর এইখানটায় আমরা তোমার পিরিয়ডিক টেবিল থেকে তোমরা অ্যাটমিক মাসটা লিখে নিতে পারো। অ্যাটমিক মাস অফ নাইট্রোজেন হচ্ছে আমাদের 14, প্লাস হাইড্রোজেন কত? হাইড্রোজেন এখানে আছে, অ্যাটমিক মাস হচ্ছে 1, কিন্তু আছে 3টা, তাই এখানে ইন্টু 3, তাহলে হয়ে গেল কত? 17। এই যে এটা হচ্ছে মলিকুলার মাস আমরা বের করে ফেললাম। এখন দেখো এর মলিকুলার মাস কত? HCl এর মলিকুলার মাস হইতেছে 36.5, অনেক ভারী। NH3 এর মলিকুলার মাস 17 মাত্র, তাহলে NH3 অনেক বেশি দূর কভার করবে না? হ্যাঁ ভাই, এই দেখো NH3 অনেক বেশি দূর কভার করছে। তাই হচ্ছে NH3 আর HCl মিলে একটা হোয়াইট স্মোক ক্রিয়েট করছে, যেটা হচ্ছে HCl এর কাছাকাছি। HCl তো বেশি দূর ভাই যেতে পারে নাই, সেজন্য কি হয়েছে? সেজন্য HCl এর কাছেই আমার হোয়াইট স্মোকটা তৈরি হয়েছে। আচ্ছা, এখানে নিচে আমি আরো কোশ্চেন রাখছি, হু হ্যাজ দ্য হাইয়েস্ট আর লোয়েস্ট ডিফিউশন রেট। এখন তোমাদের বলতে হবে যে কার ডিফিউশন রেটটা হাইয়েস্ট, কার ডিফিউশন রেটটা লোয়েস্ট। চলো ভাইয়ারা আমরা দেখে নেই। এখানে HCl আছে, HCl এর অ্যাটমিক মাস হইতেছে, H এর অ্যাটমিক মাস হইতেছে 1, Cl এর হইতেছে 35.5, টোটাল হয়ে গেল 36.5। এটা ক্লিয়ার। NH3 এর আমরা কিছুক্ষণ আগে বের করলাম 17। H2SO4 এর, চলো আমরা H2SO4 এখানে বের করে রাখছি, আমরা নতুনভাবে আবার বের করে রাখি। H2SO4, H কয়টা আছে ভাই? H এর অ্যাটমিক মাস কত? 1, কয়টা আছে? 2টা। এই যে দেখতেই পারতেছো এখানে। S কতটা আছে এখানে? S হচ্ছে আমাদের অ্যাটমিক মাস হচ্ছে 32, কিন্তু আছে তো একটাই। প্লাস O এর অ্যাটমিক মাস কত? 16, আছে কয়টা? 4টা। এই যে
এগুলো সব যোগ গুণ করে আমরা এখানে পাবো হচ্ছে 98। আচ্ছা ভাই, এটাও বুঝতে পারছি আমরা। সিও টু এর অ্যাটমিক মাস কত? CO2, চলো দেখে নিই। এটা হচ্ছে কার্বনের অ্যাটমিক মাস হচ্ছে 12, অক্সিজেনের হচ্ছে আমার 16। কয়টা আছে ভাইয়া? দুইটা, এই যে। তার মানে সব যোগ করলে, সামেশন করলে আমরা পাবো হচ্ছে 44। তাইলে এখন আমাকে বলো ভাইয়া, মলিকিউলার মাসগুলো যদি আমাদের ডিটেক্ট করা হয়ে যায়, মলিকিউলার মাস এটা হচ্ছে আমার ডিটেক্ট করা হয়ে গেল। এখন কার মলিকিউলার মাস সবচেয়ে বেশি? কার মলিকুলার মাস সবচেয়ে বেশি ভাইয়া? এখানে কার মলিকুলার মাস 98, এর মলিকুলার মাস সবচেয়ে বেশি। তার মানে আস্তে 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 স্প্রেডিং করবে। তার মানে H2SO4 লোয়েস্ট ডিফিউশন রেট হবে। হাইয়েস্ট ডিফিউশন রেট মানে কি? খুব তাড়াতাড়ি ছড়ায় পড়বে। কে সবচেয়ে হালকা? তাহলে সেটা যদি আমি মিন করতে চাই, তাহলে এখানে আমি পাবো হচ্ছে NH3, এই যে। তাহলে এখানে আমি অ্যাকচুয়ালি ভাই কোন ফর্মুলাটা ইউজ করতেছি? এখানে হচ্ছে দেখো, ডিফিউশন রেটকে এক্সপ্রেস করা হয় হইতেছে, ডিফিউশন রেটকে এক্সপ্রেস করা হয় হচ্ছে আমার R দিয়ে, আর মলিকিউলার মাসকে এক্সপ্রেস করা হয়, মলিকিউলার মাসকে এক্সপ্রেস করা হয় হচ্ছে আমার ক্যাপিটাল M দিয়ে। তাহলে এই দুইটার সাথে সম্পর্ক কি? এই দুইটার সাথে সম্পর্ক হচ্ছে R প্রপোর্শনাল টু 1/√m। আমি √m এটা মনে রাখতাম না, আমি জাস্ট মনে রাখতাম হচ্ছে ভাই ইনভার্সলি প্রপোর্শনাল। জিনিসটা ইনভার্সলি প্রপোর্শনাল, মানে হচ্ছে ডিফিউশন রেট যত হাই মলিকুলার মাস তত লো, আবার অন্যদিকে ডিফিউশন রেট ভাই আমার অনেক লো, মলিকুলার মাস আমার কারণ অনেক হাই। বুঝতে পারছি? এটাই হচ্ছে, এই ফর্মুলাটাই আমরা অ্যাকচুয়ালি মেনটেন করছি হচ্ছে উপরে যখন আমরা হাইয়েস্ট লোয়েস্ট ডিফিউশন রেট বাইর করতে গেছি তখন আমরা মেনটেন করছি, আবার এইখানে যখন আমরা হোয়াইট স্মোক দেখাইলাম সেটাও আমরা মেনটেন করছি। এই হোয়াইট স্মোকের কাহিনীটা তোমরা বইতেই পাবা, এটা বই থেকে আমি নিছি অ্যাকচুয়ালি টপিকটা। আর নিচের পার্টগুলো হইতেছে তোমার MCQর জন্য খুব ইম্পর্টেন্ট। MCQতে আসে, বি নাম্বার কোশ্চেনে আসে, হু হ্যাজ দ্য হাইয়েস্ট ডিফিউশন রেট ওয়াই। তখন তোমাকে লিখতে হবে এটার মলিকুলার মাস অনেক কম বা বেশি, সেই কারণেই হচ্ছে ডিফিউশন রেটটা এইভাবে চেঞ্জ হইতেছে। আচ্ছা ভাইয়ারা, তার পরের পার্টে চলো আমরা চলে যাই। তার পরের পার্ট হইতেছে বার্নিং অফ এ ক্যান্ডেল, 3 স্টেটস অফ ওয়্যাক্স। আচ্ছা, এইখানটায় ওয়্যাক্স 3টা অবস্থায় থাকতে পারে, ঠিক আছে? ফার্স্ট অফ অল ওয়্যাক্স থাকতে পারে আমাদের লিকুইড ফেজ হিসেবে, সলিড ফেজ হিসেবে, গ্যাসিয়াস ফেজ হিসেবে। চলো তাহলে আমরা এখানে মার্ক করি সলিড, লিকুইড অ্যান্ড গ্যাসিয়াস। তাহলে সলিডের ফেজ হিসেবে যদি আমাদের রাখতে চাই তাহলে এখানে কি হবে? এই যে ওয়্যাক্সটা যার উপর দাঁড়ায় আছে, এই যে মার্কিং করেই রাখছি আমরা, এটা হইতেছে আমাদের সলিড ফেজ, সলিড ফেজ। আর ভাইয়া যখন আমাদের লিকুইডটা, এই যে এই সলিড ফেজটা যখন আমাদের লিকুইডে পোর্শনে কনভার্ট হয়ে যাচ্ছে, ভাই কিভাবে কনভার্ট হইতেছে? ফার্স্ট অফ অল দেখো তো, আমাদের যে থ্রেডসটা আছে, যে সুতাটা আছে এই যে ওয়্যাক্সের, সেই সুতাটা হচ্ছে হাইড্রোকার্বন দিয়ে তৈরি। হাইড্রোকার্বন মানে কি? সি আর এইচ। ভাই CX আর HY কেন দিলেন আমি জানি না, এখানে কার্বন কয়টা আছে আর H কয়টা আছে, ঠিক আছে? এটাকে আমি যখন পুরাই দিব তখনই তো আমার আগুনটা জ্বলবে, তখন কি তৈরি হবে? এখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হবে। এই যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হইলো। কার্বন ডাইঅক্সাইড যখন গ্যাস তৈরি হবে তখনই আমরা এর গ্যাসিয়াস স্টেটটা পাবো, এর গ্যাসিয়াস স্টেটটা পাবো। আচ্ছা ভাই, এখন গ্যাসিয়াস স্টেটটা, এই যে কার্বন ডাইঅক্সাইড পুড়ে গেল, তখন আমাদের এই গ্যাসিয়াস স্টেটটা থেকে এই আস্তে আস্তে পুড়তেছে থ্রেডসটা, তখন এই যে আমার সলিড ফেজটা আছে এই সলিড ফেজটাকেও গলায় দিচ্ছে, মেল্ট করে ফেলতেছে। সেজন্য আমরা একে বলতেছি লিকুইড ওয়্যাক্স। তুমি যদি মোমবাতি জ্বালাও তাহলে নিচে দেখবা যে এই লিকুইড জমা হইতে হইতে নিচে অনেক দূর জমে গেছে, ওটাকে আমরা হচ্ছে লিকুইড ফেজটা লাস্টের দিক থেকে সলিড হয়ে যায়। আচ্ছা, পরবর্তীতে আমাদের এই আমরা গ্যাসিয়াস স্টেট পেলাম, লিকুইড আর ওয়্যাক্স পেলাম। সলিড ওয়্যাক্স তো আমরা আগেই জানছি ভাই, যার উপর এই যে স্ট্রাকচারটা দাঁড়ায় আছে মোমের, সেটাকে আমরা কি বলতেছি? সলিড ওয়্যাক্স। তাহলে আমরা পরীক্ষার খাতায় কতটুকু লিখবো আর কি লিখবো? পরীক্ষার খাতায় হচ্ছে এই দেখো আমি লিখে রাখছি এখানটায়, CO2 দেই। হ্যাঁ, ওয়্যাক্স ইজ অ্যাকচুয়ালি এ মিক্সচার অফ ভেরিয়াস অল হাইড্রোকার্বনস। মানে এখানে কতটা এটা সি আর এইচ এর কম্বিনেশন আছে, কিন্তু আমি প্রপোর্শনটা জানি না।
তাই বুঝাইতেছি আমি মিক্সচার অফ হাইড্রোকার্বনস। ওয়েন এ ওয়্যাক্স ক্যান্ডেল ইজ বার্নড, যখন পুরানো হয়, থ্রি স্টেটস অফ ম্যাটার ক্যান বি অবজার্ভ সাইমultaneously ওয়েন হিট ইজ অ্যাপ্লাইড টু দ্য থিন লাইনার। সুতাতে আমি যখন হিট অ্যাপ্লাই করতেছি বা কম্বাসন বা অক্সিজেন দ্বারা আমি পুরাই দিচ্ছি অফ দ্য ওয়্যাক্স, ইট টার্নস ইন্টু লিকুইড, এই যে আস্তে আস্তে লিকুইড ফেজে চলে যাচ্ছে। দেন দিস লিকুইড রিয়াক্টস উইথ অক্সিজেন ইন এয়ার অ্যান্ড টার্নস ইন্টু কার্বন ডাইঅক্সাইড, যে রিয়াকশনটা আমি তোমাদের দেখাইলাম আর কি। ইভেন সাম লিকুইড রিমেন্স ইন দ্য ক্যান্ডেল দ্যাট টার্নস ইন্টু সলিড ওয়্যাক্স এগেন, নিচে যখন লিকুইড স্টেটটা জমা হয়ে যাবে তখন সেটা আবার সলিড হয়ে যাবে। এই যে তিনটা ফেজ দেখতেছো শুধুমাত্র ক্যান্ডেলের বেলাই হচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট, যেহেতু বইতে আমার মেনশন করাই আছে। বি নাম্বারের জন্য এটাও ইম্পর্টেন্ট, যে তিনটে স্টেট তোমাকে দেখাইতে বলবে, তখন তোমাদের এই যে সলিড ফেজটা হচ্ছে যেইটার উপর স্ট্রাকচারটা দাঁড়ায় আছে, লিকুইডটা হচ্ছে যখন আমার সলিড ফেজটা মেল্ট করে যাচ্ছে তখন এই যে দেখো নিচে পড়ে যাচ্ছে আস্তে আস্তে। আর গ্যাসিয়াস ফেজটা কোনটা, কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে আমার থিন লাইনার বা থ্রেডস থেকে, হাইড্রোকার্বন আছে ওকে পুরাই দিচ্ছি, কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে।